হ্যালো সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের বেশ কয়েকটা রুল দেখছিলাম। তো এই ক্লাসে আমরা বাকি রুলগুলো কভার করার চেষ্টা করব, যেগুলো দ্বারা তোমরা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে পারো। তো চলো শুরু করা যায় প্রথম উদাহরণ দিয়ে। এখানে প্রথমে দেওয়া আছে ইট ইজ টাইম। ইট ইজ টাইম দ্বারা বোঝায় কোনো কাজ করার সঠিক সময় হয়েছে এমন। তো ইট ইজ টাইম থাকলে এখানে দুইভাবে থাকতে পারে। প্রথমটা আমরা দেখি স্ট্রাকচারে। প্রথমে দেওয়া আছে ইট ইজ টাইম প্লাস একটা ইনফিনিটিভ বসবে এবং তারপরে আমরা এক্সটেনশন হিসেবে কিছু বসিয়ে একটা বাক্য পূর্ণাঙ্গ করব। এবং দ্বিতীয় যেইভাবে থাকতে পারে সেটা হলো ইট ইজ টাইম ফর। ইট ইজ টাইমে ফর একটা অবজেক্ট বসবে এবং প্লাস আমরা একটা ইনফিনিটিভ বসাবো পূর্বেরটার মতো এবং এক্সটেনশন বসায় বাক্যটি পূর্ণাঙ্গ করব। কয়েকটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। এখানে প্রথম উদাহরণে দেওয়া আছে ইট ইজ টাইম টু, তার মানে প্রথম স্ট্রাকচারের মতো হবে। তো আমরা বসাইতে পারি ইট ইজ টাইম টু স্টার্ট দ্য মিটিং, মানে মিটিংটি শুরু করার এখন উপযুক্ত সময় হয়েছে। দ্বিতীয় উদাহরণ দেখি। এখানে দেওয়া আছে ইট ইজ টাইম ফর, মানে আমাদের দ্বিতীয় স্ট্রাকচারে আমরা যেমন করছি তেমন ইট ইজ টাইম ফর, এরপর আমরা অবজেক্ট বসাবো, পার্সোনাল অবজেক্ট আজ। তারপর আমরা লিখতে পারি ইনফিনিটিভ যেহেতু আছে আমরা লিখতে পারি ইট ইজ টাইম ফর আজ টু অ্যাটাক দ্য এনিমি। তো এই দুইভাবে ইট ইজ টাইম থাকলে আমরা একটা বাক্য পূর্ণাঙ্গ করতে পারি। এবার চলে যাই আমরা পরের উদাহরণে। পরে দেওয়া আছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এখানে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বলতে বোঝায় কোনো কাজের সঠিক সময় ইতিমধ্যে পার হয়ে গেছে, তো আর দেরি না করে কাজটি শুরু করা উচিত। এখানে স্ট্রাকচারটা কেমন হবে? এখানে হবে ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট বসবে এবং ভার্বে পাস্ট ফর্ম বসবে, তারপর আমরা এক্সটেনশন বসে বাক্যটি তৈরি করতে পারি। এখানে প্রথম উদাহরণে দেওয়া আছে ইট ইজ টাইম উই, আমরা লিখতে পারি ইট ইজ টাইম উই টুক অ্যাকশন, তার মানে আমাদের এখন আর দেরি না করে দ্রুত অ্যাকশন নেওয়া উচিত, মানে অনেক সময় পার হয়ে গেছে অলরেডি। দ্বিতীয় উদাহরণে দেওয়া আছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম দুইটাই সেম অর্থ বহন করে, তো আমরা লিখতে পারি ইট ইজ হাই টাইম উই স্টার্টেড প্ল্যানিং, তো আমাদের অনেক দেরি হয়ে গেছে, এখন আমাদের পরিকল্পনা করা শুরু করা উচিত এমন। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কন্ডিশনাল। পূর্বে আমরা অনেক গ্রামারে করেছি, কিন্তু কন্ডিশনালও কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে অনেক বেশি আসে একটা প্রশ্নের মধ্যে একটা। তো আমরা সংক্ষেপে কন্ডিশনালগুলো একবার দেখে নিই। এখানে প্রথমে আছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কেমন হয়? ইফ প্লাস একটা প্রেজেন্ট সেন্টেন্স, এরপরে কমা দিয়ে এরপরে হবে ফিউচার সেন্টেন্স। তো আমরা একটা উদাহরণ দেখি। এখানে আছে ইফ, এরপর আছে হি আস্ক মি, যদি সে আমাকে জিজ্ঞাসা করে, তাহলে এরপরে আমরা কি বসাবো? যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, তো আমরা ফার্স্ট কন্ডিশনের রুল হিসেবে পরেরটা আমরা ফিউচার টেন্সে করবো। তো আমরা লিখতে পারি ইফ হি আস্ক মি আই উইল টেল হিম দ্য ট্রুথ, সে যদি আমাকে জিজ্ঞাসা করে আমি তাকে সত্যিটা বলে দেব। তো দেখছি আমরা প্রথমটা প্রেজেন্ট টেন্সে বসিয়েছি এবং ফার্স্ট কন্ডিশনের রুল অনুযায়ী সেকেন্ডটা বসিয়েছি ফিউচার টেন্সে। দ্বিতীয় উদাহরণটা আমরা দেখি। এখানে আছে ইফ ইউ স্টাডি হার্ড, তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, তো আমরা বসাইতে পারি ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস, তার মানে প্রথমটা হবে আমাদের প্রেজেন্ট টেন্সে এবং পরের যে ক্লজটা হবে সেটা হবে ফিউচার টেন্সে। তো চলে আসে আমাদের সেকেন্ড কন্ডিশনালে। সেকেন্ড কন্ডিশনালে কেমন হয়? ইফ বসে, তারপরে পাস্ট ইনডিফিনিট বসে, তারপরে আমাদের সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড মাইট কুড প্লাস ভার্বে বেস ফর্ম। তো আমরা উদাহরণ দেখলে সহজে বুঝতে পারবো। এখানে প্রথমে দেওয়া আছে ইফ আই ওন দ্য লটারি। তো আই ওন দ্য লটারি এটা আছে পাস্ট ইনডিফিনাইটে, তার মানে এটা বুঝবো আমরা সেকেন্ড কন্ডিশনালে আছে। তো আমাদের পরের যে ক্লজটা থাকবে সেটা আমরা করব সেকেন্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী। তো আমরা বসাইতে পারি সাবজেক্ট অনুযায়ী আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, তার মানে ইফ আই ওন দি লটারি আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, মানে আমি যদি লটারিটা জিতি তাহলে আমি বিশ্ব ঘুরবো। এখানে দেখো স্ট্রাকচার অনুযায়ী আমরা আই বসিয়েছি, তারপরে উড মাইট পুট থেকে আমরা উড বসিয়েছি এবং তারপরে ট্রাভেল ভার্বে বেস ফর্ম, তারপরে আমরা এক্সটেনশন হিসেবে বসিয়ে বাক্যটি পূরণ করছি। দ্বিতীয় উদাহরণে আছে ইফ হি ওয়ার টলার, তার মানে সে যদি লম্বা হতো। এখানে আছে পাস্ট টেন্স এবং ইফ, তার মানে আমরা বুঝতে পারছি এটা সেকেন্ড কন্ডিশনাল আছে। তাহলে আমরা সেই নিয়ম অনুযায়ী বাক্য বসাই। আমরা লিখতে পারি ইফ হি ওয়ার টলার হি উড প্লে বাস্কেটবল, তার মানে সে যদি লম্বা হতো সে বাস্কেটবল খেলতো। তো আমরা চলে আসি এখন
3 নাম্বার অর্থাৎ থার্ড কন্ডিশনালের নিয়ম কেমন, স্ট্রাকচারটা দেখি। এখানে আছে ইফ, তারপরে বসে পাস্ট পারফেক্ট, তারপরে থার্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী বসে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস ভার্বের পার্টিসিপল ফর্ম। তো আমরা উদাহরণ দেখি একটা। এখানে আছে ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার। এখানে দেখো আই হ্যাড স্টাডিড হার্ডার, এটা আছে পাস্ট পারফেক্ট আছে, তার মানে আমরা বুঝবো এখানে থার্ড কন্ডিশনালের রুল অ্যাপ্লাই হবে। তো আমরা লিখতে পারি ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম। এখানে আই সাবজেক্ট হিসেবে বসিয়েছি এবং আমাদের রুল অনুযায়ী উড হ্যাভ বসিয়েছি এবং আমাদের পাস্ট পার্টিসিপল হিসেবে এবং তারপর আমরা এক্সটেনশন হিসেবে বসিয়েছি। তাহলে বাক্যটা দাঁড়ায় ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম। আমি যদি আরও ভালোভাবে পড়ালেখা করতাম তাহলে আমি হয়তোবা পাস করতে পারতাম। দ্বিতীয় উদাহরণে আছে ইফ ইউ হ্যাড টোল্ড মি। এটাও দেখো পাস্ট পারফেক্ট ফর্মে আছে, তাহলে আমাদের সেই থার্ড কন্ডিশনের রুল অ্যাপ্লাই হবে। তো আমরা লিখতে পারি ইফ ইউ হ্যাড টোল্ড মি আই উড হ্যাভ হেল্পড ইউ। তুমি যদি আমাকে বলতে তাহলে আমি হয়তো সাহায্য করতে পারতাম। তো এখানে দেখো আমরা সেকেন্ড ক্লাসে সাবজেক্ট হিসেবে আই বসিয়েছি এবং তারপরে উড হ্যাভ এবং তারপরে হেল্প পার্টিসিপল ফর্ম এবং তারপরে আমরা এক্সটেনশন বসিয়েছি। তাহলে এই ছিল 3টা কন্ডিশনাল। তো আমরা চলে আসি পরের রুলে, যেটা হচ্ছে রুল 14। এখানে আমাদের রুল 14 আছে আমাদের বাক্য যদি এমন থাকে যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V2 থাকে, তাহলে আমরা একটি পূর্ণাঙ্গ বাক্য কেমনে তৈরি করব। আমরা উদাহরণ দেখলে সহজে বুঝতে পারবো। তার আগে বলি এটা কিন্তু থার্ড কন্ডিশনালের একটা অন্য রূপ, শুধু এখানে ইফটা উঠে যে হ্যাডটা প্রথমে চলে আসে বাক্যে। তো আমরা উদাহরণ দেখলে সহজে বুঝতে পারবো। এখানে আছে হ্যাড আই সিন হিম। এখানে আমরা মনে মনে ভাবতে পারি যদি এখানে থার্ড কন্ডিশনাল নিয়ম হতো তাহলে আমরা ভাবতাম ইফ আই হ্যাড সিন হিম, আমি যদি তাকে দেখতাম। তাহলে সেটাই এখানে বসছে, কিন্তু সেম, আমাদের অর্থ সেম, কিন্তু এখানে শুধু একটু শব্দ ঘুরিয়ে লেখা আছে হ্যাড আই সিন হিম। তো আমরা এখানে লিখতে পারি হ্যাড আই সিন হিম আই মাইট হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ। আমি যদি তাকে দেখতাম আমি হয়তো তাকে নিউজটা সম্পর্কে বলতাম। দ্বিতীয় উদাহরণ দেখি আমরা। দ্বিতীয় উদাহরণে আছে হ্যাড হি ওয়ান্টেড। সে যদি চাইতো তাহলে আমরা লিখতে পারি হ্যাড হি ওয়ান্টেড দে উড হ্যাভ হেল্পড হিম। তারা তাকে সাহায্য করতো হয়তো। তো এই ছিল আজকের মতো রুল। তো এখন আমরা কয়েকটা বোর্ডে আসা কয়েকটা কোয়েশ্চেন সলভ করব। তো এখন তোমরা একটু পজ করে নিতে পারো এবং নিজেদের মতো করে উত্তর কমেন্ট বক্সে জানাতে পারো অথবা খাতায় লিখতে পারো। তো আশা করি তোমাদের উত্তর লেখা শেষ হয়ে গেছে। তাহলে আমরা আসি সলভিং ক্লাস শুরু করি। এখানে প্রথমে দেওয়া আছে ইট ইজ হাই টাইম। আমরা দ্বিতীয় রুলে দেখছিলাম যে ইট ইজ হাই টাইম মানে কোনো কিছুর সময় পার হয়ে গেছে, এখন আর দেরি না করে সেই কাজটা দ্রুত করা উচিত। তো আমরা লিখতে পারি ইট ইজ হাই টাইম উই হ্যাড এ সিরিয়াস টক। তো এটার অর্থ আমাদের আর দেরি না করে আমাদের গুরুত্বপূর্ণ কথা শুরু করা উচিত। তো এরপরে উদাহরণটা আছে হ্যাড আই দ্য উইংস অফ এ ডাক। তার মানে আমার যদি ঘুঘু পাখি ডানা থাকতো তাহলে আমরা লিখতে পারি হ্যাড আই দ্য উইংস অফ এ ডাক আই উড হ্যাভ ফ্লোন অল ডে। মানে আমি সারাদিন উঠতাম। তার মানে আমার যদি ঘুঘু পাখি ডানা থাকতো আমি সারাদিন উঠতাম। এরপরে উদাহরণে দেওয়া আছে ইফ আই হ্যাড বিন সিনসিয়ার টু মাই স্টাডিজ। এটা হচ্ছে থার্ড কন্ডিশনের রুল। যদি আমি আমার পড়ালেখার প্রতি আরও বেশি মনোযোগী হতাম তাহলে আমি লিখতে পারি ইফ আই হ্যাড বিন সিনসিয়ার টু মাই স্টাডিজ আই উড হ্যাভ পাসড। আমি হয়তো পাস করতে পারতাম। তো চলে গেল আমাদের 3টা উদাহরণ। আমরা আসছি 4 নম্বর উদাহরণে। তো এখানে আছে ইফ এ স্টুডেন্ট মিক্সেস উইথ ইভিল কম্পানিয়ন্স। তো একজন ছাত্র যদি অসৎ সঙ্গ গ্রহণ করে তাহলে তো আমরা লিখতে পারি, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনের নিয়ম অনুযায়ী আছে। তো আমরা লিখতে পারি ইফ এ স্টুডেন্ট মিক্সেস উইথ ইভিল কম্পানিয়ন্স হি উইল লাইকলি টু অ্যাডপ্ট নেগেটিভ বিহেভিয়ার। সে হয়তো আরও নেতিবাচক আচার ব্যবহার আত্মস্থ করার চেষ্টা করবে। পরে আমাদের আজকের ক্লাসের শেষ উদাহরণে দেওয়া আছে ইট ইজ টাইম ফর। তার মানে ইট ইজ টাইম ফর মানে এখনই উপযুক্ত সময়। তো আমরা লিখতে পারি ইট ইজ টাইম ফর দ্য শো টু বিগিন। তার মানে শোটা শুরু হওয়ার এখনই উপযুক্ত সময়। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। বাকি আর অল্প কিছু রুল আছে, সেগুলো আমরা আশা করি নেক্সট ক্লাসে কভার করব। তো
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।